তখন রাত 10টা প্রায়। হিমেল মাছ ভাজতে গিয়েছে আজ। রান্নায় পুরোপুরি অদক্ষ হিমেল মাছ ভাজার জন্য তেল দিয়েই অপেক্ষা করছে গরম হওয়ার জন্য। মিথি বলেছে গরম তেলে দিতে, হিমেলও সে অনুযায়ী কাজ করছে। মিষ্টিকে আগেই মিথি রুমে দিয়ে এসেছে, যদি তেল ছিটকে পড়ে তার জন্য। অবশেষে তেল গরম হলো কিনা বুঝেই ফটাফট করে মাছগুলো কড়াইতে রাখলো। আর তার সঙ্গে সঙ্গে তেল ছিটকে এসে পড়ল হিমেলের হাতেও। হিমেল ভুরু কুঁচকালো, গরম তেল পড়েছে। আর কি এমন হবে? এমন একটা ভাব নিয়েই সে তরকারির মতো করে মাছ নাড়তে শুরু করলো। অতঃপর একটা পর্যায়ে দেখলো মাছগুলো ভেঙে একাকার। হিমেল অদক্ষ, এমনিতেই তার ওপরে এমন কিছু হবে বুঝে ওঠেনি। আশ্চর্য! হিমেল ইতিমধ্যেই ঘেমেও গেছে, কপাল কুঁচকে গেছে। উপায় না পেয়েই মিথি গলা উঁচু করে ডাক দিল, বলল, মিথি, মাছগুলো ভেঙে যাচ্ছে। মিথি শুনল কি শুনল না না বুঝে আবারও পা চালিয়ে মিথির কাছে গেল, গম্ভীর স্বরে জানালো সমস্যার কথা। মিথি অবশ্য শুনে খারাপ লাগলো। হিমেলের অবস্থা দেখে শুধালো, আপনাকে কষ্ট করে ফেলে দিয়েছি হিমেল ভাই। আমার জন্য কত কি পোহাতে হচ্ছে বলুন তো। হিমেলের কপাল কুঁচকালো। বলো, কি করব মাছগুলো? তা বল। ফেলে দিব? না, ওগুলোই করুন, আর কিছু করবেন না। হিমেল এরপর পরেই গটগট পা তুলে চলে গেল। অতঃপর রান্নাঘরে এসে দেখলো যেইটুকু রান্না নষ্ট করা ওর বাকি ছিল ওইটুকুও ডান। মাছ পুড়ে এসেছে। খুব কম সময়ে আর কিছু করতে না পেরে হিমেল আলু ভর্তাটাই করলো এবার। খাবারের প্লেটে খাবার বাড়তে বারবার পোড়া মাছগুলোর দিকে তাকাচ্ছিল কেবলই সে। অতঃপর আবারও মিথির কাছে গেল। মিষ্টি তখনই মিথির মুখে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, কানে কানে কিছু একটা বলছে ঠোঁট আউড়িয়ে। হিমেল দরজায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখল। কি সুন্দর! দুটো মিথি ফুল। তার হয়েছে এই দুটো মিথি ফুল। তার কাছে থাকবে। কি সুন্দর প্রশান্তময় অনুভূতি। বুকের ভেতর কেমন একটা অনুভূতি যেন। হিমেল বুঝতে পারল না, শুধুই চেয়েই থাকে। এক পর্যায়ে মিথি খেয়াল করলো হিমেলকে তার দিকেই তাকিয়ে আছে। তবে সে তাকাতেই আর চোখাচোখি হতেই হিমেল নজর সরালো। মিথি বলল, কিছু বলবেন? হিমেল চাইলো আবার। বলল, তুই তো অসুস্থ মিথি, বাইরের খাবার খাবি? আমি তো মাছগুলো পুড়িয়ে ফেলেছি, একটু একটু বাইরের খাবার নিয়ে আসি। মিথির সঙ্গে সঙ্গেই উত্তর করলো, না, যা আছে তাই দিয়েই হবে। খেতে কি বিশ্রী হবে ভাব। সমস্যা নেই, ওইসব আনুন হিমেল ভাই। হিমেল কিছুটা সময় শান্ত হয়ে গম্ভীরভাবে দাঁড়িয়েছিল, অতঃপর আবার গেল। খাবার বেড়েও আনলো। গরম ভাত, একপাশে আলু ভর্তা, আর কোনো রকম হওয়া একটু একটু পুড়ে যাওয়া মাছ ভাজা প্লেটে নিয়ে হাজির হলো। মিষ্টিকে আগে খাইয়ে দিচ্ছিল হিমেল। মিথিকে প্লেটটা ওর হাতে দিতেই মিথি ছোট্ট শ্বাস ফেলে বলল, চামচটা হিমেল ভাই। হিমেল ভুরু বাঁকালো, কপাল কুঁচকে বলল, চামচ দিয়ে খাবি? মাছের কাটা চামচ দিয়ে বাছাই পারবি নাকি তুই? মিথি ছোট্ট করে তাকালো। হিমেল পাশে বসেই গম্ভীর গলায় বলল, তুই যখন ছোট ছিলি মিষ্টির মতো প্যাঁ প্যাঁ করে কান্না করতি মিথি, আর এমন এমন ভাব ধরতিস। তুই খুব বড় হয়ে গিয়েছিস। মানুষের হাতে খাবার খেলেই তোর মান সম্মান সব ডুবে যাবে। মিথির কথাগুলো শুনল, কি বলবে বুঝে উঠতে পারল না। হিমেল এবার প্লেটের খাবারটুকু মাখিয়ে মুখের সামনে তুলে বলল, নে, হা কর। হিমেল হাতে ময়লা নেই। মিথি এবারও চোখ ছোট ছোট করে তাকালো। প্রথমবার বলেছে বিষ খাইয়ে দেবে নাকি, এখন আবার বলছে ময়লা নেই। ওভাবেই তাকিয়ে হা করলো। ডান হাতের হাড্ডি যদি না ভাঙতো তাহলে ও নিজের হাতেই খেতে পারত, সমস্যা হতো না। কিন্তু ভেঙেছে, বিপদই হলো। অন্যদিকে হিমেল মাছের কাঁটা বাছতে গিয়ে বলল, পুড়ে গিয়েছে। মনে মনে রান্না পারি না বলে কিছু বলিস না আবার। মিথি শুধু দেখছিল কি সুন্দরভাবে কাটা বেছে খাইয়ে দিচ্ছে।
একদম তার আব্বার মতো করে। তার আব্বাও এমন করতো। আজ কতগুলো দিন পর মিথির নিজের আব্বার যত্নটা পাচ্ছে, দেখছে। আসলেই কি এতটা যত্ন করা উচিত হিমেল ভাইয়ের? কেন করছে? মিথি ছোট্ট শ্বাস ফেলল। হিমেল ততক্ষণে তার মুখে খাবার তুলে দিয়েছে। মিষ্টির দিকেও খাবার বাড়ালো, বলল, হা করুন আম্মাজান, খেয়ে নিন। মিথি আবারও চাইল, আবারও বাবা মেয়ের সুন্দর একটা সম্পর্ক, সুন্দর একটা যত্ন যেন চোখে ভেসে এলো। আবারও তার মনে হলো হিমেল ভাই সত্যি যত্নশীল পুরুষ। মধ্যরাত যখন মিথিকে হিমেলই ঘুম পাড়িয়েছিল নিজের সাথে, তারপর ওইটুকুন পুতুলটাকে নিয়েই ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু পুতুলটা মায়ের সাথে ঘুমাতে ঘুমাতেই রাতে যখন ঘুম ভাঙলো তখন মাকেই প্রথম খুঁজলো। ঘুম ঘুম চোখে হাতড়ে খুঁজলো মায়ের মুখ, অথচ পেল না। ওইটুকুন মেয়েটা, মায়ের মুখের অবয়ব, শরীরের ঘ্রাণ, এমনকি মায়ের উপস্থিতি না পেয়েই চোখ খুলে তাকালো এবার। ফ্যালফ্যাল করে চাইলো এপাশ ওপাশে, কোথাও মা নেই। মিষ্টির মুখটা কাদো কাদো হয়ে এলো, নিচের ঠোঁটটা উল্টে ফেললো ও। পাশে হিমেলের মুখটা দেখে দুই হাত চাপড় দিয়ে ও বোধহয় ডাকতে চাইলো, জাগাতে চাইলো। পরবর্তীতে আধো আধো স্বরেই ডেকে উঠলো, হিম হিম। হিমেল চোখ মেলল, তার একটু পরেই ঘুমো ঘুমো চোখে মিঠির দিকে চাইতেই দেখলো উঠে বসে আছে, ওর দিকেই তাকিয়ে আছে, চোখ জোড়া টলমল, ঠোঁট উল্টে রেখেছে, যেন এক্ষুনি কেঁদে ফেলবে, এক্ষুনি। হিমেল মুহূর্তেই উঠে বসলো, মিষ্টির মুখটা দুই হাতে আঁকড়ে ধরে আদুরে গলায় শুধালো, মিষ্টি, উঠে পড়েছেন আম্মু? ভয় পেয়েছেন? কি হয়েছে আম্মু? কান্না পাচ্ছে? ব্যাস, এইটুকু আহ্লাদেই বাকি ছিল বোধহয়। মিষ্টি মুহূর্তেই আওয়াজ তুলে কেঁদে উঠল। হিমেলকে আঁকড়ে ধরেই কান্নারত স্বরে বলতে লাগলো, হিম। হিমেল কান্না থামানোর চেষ্টা চালালো, আদর দিয়েই শুধালো, কি হলো আম্মু? ঠোঁট উল্টে কান্না কান্না ভাব। কেন মিষ্টি? কি করেছি? হিম বলো। হিম সরি। আবার শান্ত করার চেষ্টা চালিয়ে বলো, কাঁদে না হিম, আছি তো, বলো হিমকে। এইটুকু বলেই মাথায় হাত বুলালো সে। মিষ্টি তখনও কাঁদছে। অতঃপর হিমেল আবারও জিজ্ঞেস করলো, আম্মুর কাছে যাওয়ার জন্য কান্না করছো মিষ্টি? আম্মুর জন্য? এবারে কাঁদতে কাঁদতে মিষ্টি ঠোঁট আউড়িয়ে বলতে লাগলো, আম্মু, আম্মু। হিমেল এবারে বুঝে উঠল কারণটা। মিষ্টিকে শান্ত স্বরে বুঝিয়ে কোলে তুলল, কান্না থামালো। অতঃপর মৃদু পায়ে পা এগোলো মিথির ঘরের দিকে। দরজাটা ভিড়িয়ে রাখা ছিল, হিমেলই ভিড়িয়ে দিয়ে গিয়েছিল। মিথি নিশ্চয়ই এখন ঘুমাচ্ছে, ডাকা উচিত হবে না নিশ্চয়ই। আবার না ডেকে ঘুমন্ত অবস্থায় এইভাবে তার ঘরে যেতেও হিমেলের মন সায় দিল না। এপাশ থেকেই হিমেল গলা বাড়ালো, বলল, মিথি, আসছি। মিথি বোধহয় শুনলও না। হিমেল ছোট শ্বাস ফেলল। মিষ্টি আবারও কেঁদে উঠতে নিল। হিমেল কোলে দুলিয়ে কোনো রকমে থামিয়ে পর মুহূর্তে কি ভেবে দরজা ঠেলে পা রাখলো। মিথি সত্যি ঘুমোচ্ছে। হিমেল চাইল মিষ্টিকে একপাশে বালিশ দিয়ে শুইয়ে দিয়েই ফিসফিস করে বলল, আম্মু আছে, দেখছেন তো, ঘুমাক কেমন, আপনিও ঘুমিয়ে যান। আম্মু। হিমি হিম চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মিষ্টি কি বুঝলো কি জানি, মাকে দুই হাতে জাপটে সত্যি সত্যি চোখ বুজলো। হিমেল হাসলো, মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শুধু মিথির ঘুমন্ত মুখটা দেখছিল। এত মায়া কেন এই দুইজনার? হিমেল সত্যি বোঝে না, এই একটা মেয়ের প্রতি তার যত মুগ্ধতা, যত মায়া, যত অনুভূতি একজনেই। হিমেল এইটুকু ভাবলো। অতঃপর মিষ্টিকে ঘুম পাড়িয়ে খাটের কিনারায় বালিশ দিয়ে এলো। আলো নিভিয়ে নিঃশব্দে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করলো, আমি রোজ রোজ একজনের প্রতি আকৃষ্ট হই মিথিফুল, একজনের প্রতি, যার প্রতি মুগ্ধতা আমার এই জন্মে কমবে না। সকাল হতেই মহিবে এই নিয়ে কয়েকবার কল দিয়েছে। হিমেল ঘুমিয়েছিল তখন। মিথি আর হিমেলের সত্যি সত্যি কবুল করে বিয়ে হয়েছে, এই খবরটা হিমেলের পরিবার অবধি যেতে দেরি হলো না। মহিবের মায়ের কাছেই খবরটা আগে গিয়েছিল।
অতঃপর খবর শোনার সঙ্গে সঙ্গে কল এসেছিল হিমেলের কাছে। ওপাশ থেকে জানানো হলো, তুই সত্যি বিয়ে করেছিস? মিথিকে বিয়ে করেছিস বাবা? সত্যি করে বল, বিয়ে করেছিস? হিমেল শুনল নীরবেই। হিমেল ভেবেছিল বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই খবর পাবে, তবে একটুকু দেরি হলো কেন বুঝল না। ছোট্ট শ্বাস ফেলে বলল, হ্যাঁ বিয়ে করেছি মামনি, মিথিকেই। কি সব বলছিস? মাথা ঠিক আছে হিমেল? এতবার সাবধান করার পরও, এতদিন বোঝানোর পরও কিভাবে পারলি? হিমেল শান্ত স্বরে জানালো, কারণ এতদিন বোঝানোর পরও সে আমার মস্তিষ্ক থেকে একটুও সরেনি, একইভাবে গেঁথে ছিল। ওপাশ থেকে উত্তর এলো, আমাদের কথা একবারও ভাবলি না বাপ? গ্রামের মানুষ কি বলবে? ১.৫ বছর, ১.৫ বছর তো সে ঠিকই চুপচাপ ছিলি বাপ। এবার হঠাৎ কি হলো? কোন ভূত চেপেছিল যে মিথিকে বিয়ে করতে হলো? ভূতটা আসলে অনেক আগেই উম, চেপেছিল মামুনি। তোমার ছেলের জন্য ভূতটাকে পাত্তা দেয়নি। আমার ছেলের জন্য? হিমেল এড়িয়ে গেল এবার। বলল, কিছু না। ওই মেয়ে কিভাবে ফাঁসিয়েছে বল বাপ? কি করেছে ও? হিমেল ছোট্ট শ্বাস ফেলে জানালো, ও না, আমি ওকে ফাঁসিয়ে দিয়েছি মামনি। মজা করছি না তোর সাথে হিমেল। আমরা কিন্তু এই বিয়েটা মানি না হিমেল, বুঝলি? জানি, কিন্তু আমার আমও মানে। হিমেল চোখ বুজে শুধালো, আমি বিয়ের সময়ও আমি আম্মুকে মনে মনে বলছি, অনেকবার বলেছি, তোমার আম্মুও চাইতো না এমন কাউকে তোর বউ করতে। চাইতো না, বুঝলি? যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকেই পেয়েছি, খুশি হয়েছি, এতটুকুতেই আমার আম্মু খুশি হতো না? আমি কি তোর আম্মুর থেকে আলাদা? হিমেল চুপ থাকে, কিছুটা সময় নিয়ে বলল, তুমিও আমার আম্মুর মতোই মামুনি, কিন্তু আমার আনন্দ সুখটা বুঝতেই চাও না মামুনি। আমার আম্মু হলে তো মানতো বলো? ওপাশ থেকে মুহূর্তেই বলল, হিমেল, আম্মুর মতোই মানে? আম্মু হয়ে উঠতে পারিনি? হিমেল হাসে বলে, ইমোশনাল ব্ল্যাকমেল করছো মামুনি। মুহিবের আম্মু আর উত্তর করল না। হিমেল ফের ডাকলো, মামুনি। মুহিবের মায়ের ঠিক কিছুটা পর বলল, যা ইচ্ছে করো, যাকে ইচ্ছা তাকে নিয়ে বিয়ে করো, সংসার করো, কিচ্ছু বলবো না। আমি তো তোমার মা নই হিমেল, আর কখনো কিছুই বলবো না। এর পরপরই কল রেখে দিল। হিমেল চেয়ে থাকলো অতঃপর মিথিরা কি করছে তা দেখার জন্য। দরজায় উঁকি দিতেই মিথি মুহূর্তেই বলল, কে কল দিয়েছিল হিমেল ভাই? হিমেল ভেবেছিল মিথি শুনতে পাবে না, অথচ শুনেছে। হয়তো কথাগুলো শুনেছে, নয়তো জিজ্ঞেস করতো না। বলল, মামুনি। ঝামেলা হলো নিশ্চয়ই, ওনারা কষ্ট পেয়েছে অনেক, তাই না? এটুকু বলেই উত্তরের অপেক্ষায় থাকলো, অথচ হিমেল উত্তর করলো না। মিথি ছোট্ট শ্বাস ফেলে, একটা পরিবার শেষ করে দেবে ও। বিধাতা তাকে এমন এক পর্যায়ে ফেলে নিজেও কিছু করতে পারছে না। টিউশনগুলোও ছুটে যাবে নিশ্চয়। সামনে ফাইনাল পরীক্ষা, কত কি। মিথি মনে মনে সিদ্ধান্ত নিল, যাই হোক, হিমেল ভাইয়ের ঘাড়ে বসে থাকবে না আর। অনেক তো চেষ্টা করেছে হিমেল ভাই, অনেক সাহায্য করেছে। তাই বলল, শুনুন হিমেল ভাই, আয়েশা খালাকে খবর দিয়েছেন? খবর দিয়েছি, দুপুরের আগে আগে চলে আসবে বলেছে। সত্যি বলছেন? তাহলে আমি নিজের বাসায় শিফট হতে চাই হিমেল ভাই। হিমেল মিষ্টির দিকে মনোযোগ দিল। কোলে তুলতে তুলতেই গম্ভীর গলায় বলল, খবর দিয়েছি, কিন্তু সেপারেশনে যাচ্ছি না আমরা। একই বাসাতেই থাকবো। বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকলে সম্পর্কের উন্নতি হয়। এই উন্নতিটা না হলেই ভালো হয় হিমেল ভাই। এটুকু বলেই ফের শান্ত গলায় বলল, আপনার পরিবারের সাথে কথা বলেছেন? শুধু শুধু একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে অশান্তি হবে, ঝামেলা হবে, আপনার সাথে ওনাদের সম্পর্ক নষ্ট হবে, তাও আমার জন্য। অপরাধী লাগবে না আমার নিজেকে? সাবিয়া আপু আপনাকে এখনো ভালোবাসেন। কতটা ভালোবাসেন তা ওনার চোখের অসহায়ত্ব না দেখলে বুঝতেই পারবেন না। ওই অসহায়ত্ব দেখলে আপনার নিজেরই মায়া হবে। হিমেল হুট করেই আগের মতো গম্ভীর মুখ নিয়েই ঝুঁকে এলো। মিষ্টিকে কোলে নিয়ে মিথির মুখের দিকে ঝুঁকে রাশভারী স্বরে বলল, মিথি,
এবার আমার চোখের দিকে তাকা। আকস্মিক এইভাবে নিজের মুখের সামনে হিমেলের মুখটা ঝুঁকে যাওয়াতে মিথি মাথা পিছিয়ে নিল। হিমেল ফের গম্ভীর ভাবে বলল, কি হলো তাকা? মিথি তাকালো এবার। হিমেল আবারও গম্ভীর কণ্ঠে বলল, আমার চোখের অসহায়ত্ব কখনো চোখে পড়েছে তোর? কখনো মায়া হয়নি? এই চোখ জোড়ার ভাষা অসহায়ত্বের প্রতি হয়েছে। মিথি শুনল অসহায়ত্ব, মায়া। মিথি তাকালো, অনেকটা সময় চুপ থেকে উত্তর করলো, যদি আপনার ভালোবাসাটা আমি বিয়ের আগে পেতাম, আমার অবিবাহিত জীবনে পেতাম, তাহলে হয়তো আমি মূল্য দিতাম আপনার এই অনুভূতিটাকে। হিমেল ভাই, এত যত্ন করা মানুষের প্রতি মানুষের এমনিই মায়া জন্মে, মুগ্ধতা জন্মায়, আমারও জন্মাতো, কিন্তু এখন আমার গ্রহণ করার সুযোগ নেই। হিমেল ভাই, আপনার মতো একটা মানুষের সুন্দর জীবন, সুন্দর পরিবার ধ্বংসের অপরাধ এবং দিন শেষে সমাজের দোষ নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছেও নেই আমার মাঝে। এখন আর অনুভূতিরাই নেই হিমেল ভাই। তবে মাঝে মাঝে ভাবি, আপনি হয়তো আরো আগেই আমার জীবনে আসলে আমার জীবনটা অনেক সুন্দর হতো। হিমেল সোজা হয়ে দাঁড়ালো। মিষ্টিকে কোলে নিয়ে যেতে যেতে বলো, দেরি করে অনুভূতি জানানোর শাস্তি দিচ্ছিস? না, বাস্তবতা দেখুন হিমেল ভাই, কয়েকজন অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করেছে, আর আপনি আরো ভালো ডিজার্ভ করেন। আরো অনেক ভালো একটা মেয়ে পাবেন জীবনে। হয়তো একটা ঘটনা আমাদের মধ্যে হয়ে গিয়েছে, কিন্তু এটা। হিমেলের পা থামালো, ঘাড় বাঁকিয়ে তাকালো, ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এটা? এটা আমরা দুজনেই ভুলেই যাই বরং। একটা সুন্দর জীবন প্রাপ্য আপনার। এই সামান্য ঘটনাটা সেখানে বাধা হতে পারে না। হিমেল মুখ চোখ শক্ত হয়ে এলো, কেমন স্থির গম্ভীর। যেতে যেতে বলল, তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে আমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। লাইফের সবচাইতে বেশি আকাঙ্ক্ষিত মুহূর্ত ছিল মিথি। এত গুরুত্বপূর্ণ মুহূর্তকে শুধুমাত্র তোর জন্য ঠুনকো ভাবতে পারছি না, সরি। দুপুরের একটু আগেই আয়েশা খালা এসেছেন। ওনাকে মিথিকে দেখতে বলেই হিমেল একটু বের হয়েছিল কিছু কেনাকাটা করতে। মিথির জামা কাপড়, মিষ্টির জামা কাপড়, সাথে কিছু বাজার। এই এই ঘন্টা দুয়েক হবে লাগবে বলেই বের হয়েছিল। এর মধ্যে হিয়া এসেছিল ফিজার থেকে। কালই শুনেছে সে মিথির সম্পর্কে, অতঃপর আজই এসেই এত এত কাহিনী শুনে বিস্ময় নিয়ে বলল, মিথি, মিথি, তুই সত্যি বিয়ে করেছিস? তাও এই উদ্ভট লোককে? সত্যি? কিন্তু আমি খুশি হয়েছি, আমি সত্যি খুশি হয়েছি। অন্তত এই লোকটা অমানুষ হবে না। হিয়া, বিয়েটা একটা সিচুয়েশনে করতে হয়েছে। আমি কি? মিথি এবার মুখ কাচুমাচু করে হিয়াকে বলল, তুই আমার কয়েকটা দিন হেল্প করবি হিয়া? এই 3-4 দিন পড়ালেখার ক্ষতি হবে তোর। পাটা একটু ভালো হলেই চলে যাস না হয়। ওনার ঘাড়ের ওপরে কেমন পড়ে আছি আমি। ওনার পরিবার চান না জেনেও সেই দিন বিয়েটা করে ফেলেছি। এখন নিজের উপরে বিরক্ত লাগছে। সেই দিন বোধহয় নিজের চরিত্রের দোষ নিয়ে হলেও বিয়েটা আটকানো উচিত ছিল হিয়া। হিয়া শুনল, বলল, থাকতে পারবো, কিন্তু সে তো ভালোবাসে তোকে। এতগুলো দিন নিশ্চয় অভিনয় করবে না? ওনার ভালোবাসা নিয়ে সংশয় করছি না আমি হিয়া। আমি জীবনে কাউকেই জড়াতে চাইছি না। আমার আর ইচ্ছে নেই। হিয়া বোঝানোর ন্যায় বলল, কিন্তু জড়িয়ে তো গিয়েছিস মিথি। তোর জীবনটা সুন্দরভাবেই গোছানোর জন্য হলেও এমন কাউকে প্রয়োজন। মিষ্টির জীবনটা ভালোভাবে গোছানোর জন্য হলেও কাউকে প্রয়োজন এমন। ওনাকে আমার সত্যি পছন্দ হয়েছে। কোনো মেয়েকে অসম্মান করেন না। এই ঘটনাকে নিয়ে জীবনে পড়ে থাকবে একটা পরিস্থিতি ছিল কেবল। ওনার দিকটাও ভাবা উচিত ছিল হিয়া। কেমন স্বার্থপর হয়ে ভাবছিস তুই? আমার মেয়ে বড় হয়ে কি জানবে? তার মা তার কথা না ভেবে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে। প্রাণের কথা ভাবছিস না কোথায়? আমি তো দেখছি ওই মানুষটা প্রাণকে নিয়েই ভাবে মিথি। মিথি আর শুনতে চাইল না, কথা থামাতে বলল, হিয়া, এসব রাগ বরং। একটু সাহায্য কর আমায়। আমায় একটু ওপর তলায় শিফট হতে সাহায্য কর প্লিজ। আচ্ছা, কিন্তু ওনাকে একবার বলা উচিত না?
দিবেন না উনি, বলে লাভ নেই। তবুও বলা উচিত না? পরে বলে দিব অবশ্যই হিয়া, ক্ষমাও চেয়ে নিব দরকার হলে এভাবে না বলে যাওয়ার জন্য। অতঃপর মিথি সত্যি সত্যি ইহিয়ার সাহায্য নিয়ে নিজের বাসায় পৌঁছালো। মিষ্টিকে কোলে নিয়ে এনে দিলেন আয়েশা খালা। আস্তে আস্তে বলল, হিমেল, আব্বাই বড্ড কষ্ট পাইবেন দেখো। যে ভালোবাসে মিথি আম্মাকে। হিমেল 2 ঘন্টা বললেও 1 ঘন্টা 20 মিনিটেই ফিরে এলো। অতঃপর এসেই দেখা গেল মিথি নেই, কোথাও মিষ্টিও নেই। বুঝে না উঠে পুরো বাসা খুঁজতেই দরজার সামনে দেখা গেল আয়েশা খালাকে। অতঃপর ওনার থেকেই শুনলেন সবটা। তারপর হিমেল কেবলই এইটুকু বলল, বাবা, খুব ভালো। অতঃপর তার একটু পরেই মুখ চোখ শক্ত করে ব্যাগে নিয়ে নিজের কাপড় চোপড় গুছালো। দুপাদা পা চালিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে সোজা মিথির বাসাতেই গেল। কলিং বেল চাপতেই দরজা খুলল হিয়া। হিমেল একটুও তাকালো না, কথাও বলল না, সোজা পা চালিয়ে মিথি কোথায় আছে তা দেখলো। তারপর মিথির চোখেই পড়তেই মিথি মলিন স্বরে বলে উঠল, হিমেল ভাই, আপনাকে না বলে চলে আসার জন্য সরি, কিন্তু ওইভাবে আপনার বাসায় থাকাটাও সুন্দর দেখাচ্ছিল না। হিমেল শুনল, খুব আয়েশ করে একটা চেয়ার টেনে পায়ের উপরে পা তুলে বলল, অতঃপর কাঁধের কাপড়ের ব্যাগটা এক জায়গায় ছুঁড়ে রেখে বলল, সমস্যা নেই, তোর বাসায় আমার থাকাটা অবশ্য সুন্দর দেখাবে মিথি, বল। মিথির চোখ ছোট ছোট করে বলে, মানে? হিমেল হাসল, ঠোঁট জোড়ায় একটু বাঁকিয়ে শুধালো, আপাতত আমার একা এক ব্যাগ জামা কাপড় এনেছি, জিনিসপত্র কাল শিফট করে নেব। বিয়ে করেছি, একা একা থাকা তো মানায় না, বল। মিথি কেমন করে তাকালো, বলল, কিসব বলছেন? কিসব বলছি? এভাবে তাকাচ্ছিস কেন? আপনি কেন আমার বাসায় থাকবেন? কারণ তুই আমার বাসায় থাকছিস না। স্বামী স্ত্রী দুজন দুই বাসায় থেকে